আজকের ড্রামার গল্পটি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই কাহিনীটা খুবই মজার হতে চলেছে। তাহলে চলো আর দেরি নয়। তো গল্পের প্রথমেই আমরা নায়নকে দেখতে পাই, যে হচ্ছে আমাদের গল্পের নায়িকা। সে তার বান্ধবীর সাথে করে কতগুলো ছেলেকে পেটাতে থাকে, কেননা ওর এক বন্ধুকে র্যাক করা হচ্ছিল। তারপরে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। ও তো একটা ইন্টারভিউতে থাকে। তখন ও পাস্টের কিছু গল্প বলে যে ওর সিজিপিএ অনেক কম, কেননা ও একটুও পড়াশোনা করতো না। ও শুধুমাত্র পরীক্ষার আগেই পড়তো, আর ছেলেদেরকে তো ও একেবারেই পাত্তা দিত না। ওর মধ্যে একটা লিডার ভাব ছিল, আর তার জন্য ওর রেজাল্টটা ভালো হয়নি। এরপর আমরা আমাদের গল্পের নায়ক জিওয়ানকে দেখি। জিওয়ান তো একটা ডক্টরের সাথে কথা বলে, ওর কিছু প্রবলেম ছিল। তারপর আমরা ওর সেক্রেটারিকে দেখি, যার নাম ছিল মিস্টার ও। সে তো সবসময়ই ওর কাছে থাকতো। এরপর আমরা নায়নকে দেখি, ওর কাছে ফোন আসে। ও যেই ইন্টারভিউটা দিয়েছিল ওটার চাকরি হয়ে গিয়েছে। তার জন্য ও অনেক খুশি। ও তো পার্ট টাইম জব করতো। ওর ফার্স্ট টাইম এরকম একটা জব পেল, তার জন্য সে ভীষণই খুশি। এরপর আমরা জিওয়ানকে দেখি, ও তো কোম্পানিতে আসে। আর সেখানে এসে ও কিছু বক্তব্য দিতে থাকে, কিন্তু হুট করেই ওর শরীরটা খারাপ লাগে। আর ওর বাবা তো ওকে রাগ করতে থাকে এরকম করার জন্য। ও তো মিটিংটা শেষ না করেই ওখান থেকে বেরিয়ে আসে। আর সেখানে আমরা ওর কাজিন ওনকে দেখতে পাই। ওরা তো দুজন দুজনের শত্রু ছিল, কেউ কাউকে সহ্য করতে পারতো না। আর ওন সবসময়ই ওর জায়গাটা দখল করে নিত, আর এটা বাবারও একেবারেই ভালো লাগতো না। এরপর আমরা নায়ন আর ওর বসকে দেখি। লোকটার ক্যারেক্টার একেবারেই ভালো ছিল না। প্রথম মিটেই ওর সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। এরপর আমরা জীবনের বাবাকে দেখি। সে তো জীবনকে দেখা মাত্রই রেগে যায়, আর তারপর ওকে তো তাড়া করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ওকে তো লিফটে ধরে ফেলে। আর এটা ছিল ওর জন্য টর্চার সেল। এখানে ওকে অনেক মারধর করা হতো। আর ওদের সেক্রেটারিটা ক্যামেরাটা আটকে রাখতো, যাতে করে কেউ এগুলো দেখতে না পায়। তারপর আমরা দেখি এখানে তো স্টাফের থেকেও ওর অনেক সম্মান কম ছিল। ওকে তো একেবারেই সম্মান দেওয়া হতো না। তারপর আমরা দেখি ও তো একটা বারে যায়, যেখানে জিওয়ানের অন্যান্য বন্ধুরাও ছিল। আর ওই সেম বারেই আমরা দেখতে পাই নায়ন আর ওর বসও ছিল। সেও এখানে ওদের কলিগদের নিয়ে এসেছে, কিন্তু লোকটার চরিত্র খুবই খারাপ ছিল। তার জন্য নায়ন তো সিদ্ধান্ত নেয়, আর তারপর লোকটাকে পেটাতে থাকে। আর তারপর ওইখানে টায়ার দিয়ে লোকটাকে বেঁধে দেয়। এরপর আমরা দেখি জীবন্ত বাইরে বের হয়ে আসে। আর নায়নও তখন বের হচ্ছিল, ওদের ধাক্কা লেগে যায়। আর এদিকে লোকটাকে বাঁচানোর জন্য ওর সেক্রেটারি চলে আসে। আর তাড়াতাড়ি লোকটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটা তো আগে ওকে ধরতে বলে। তার জন্য গ্যাংয়ের লোকজন তো চলে আসে, জিওয়ানকে ধরতে যায়। কিন্তু জিওয়ান তো ফাইটিং জানতো। ও তো সবাইকেই মারতে থাকে। আর তারপর ওর একটা শু খুলে ফেলে আর লাইটের উপর আঘাত করে। তখন সেখানে প্রায় অন্ধকার হয়ে এসেছিল। আর এরপরে ও তো সবাইকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। জীবন তো ওখান থেকে পালাতে পারে না। তারপর আমরা দেখি ওইখানে ওই সেক্রেটারি লোকটা চলে আসে। তারপর জীবন ওদের মারতে গেলে নিজেই তো পড়ে যায়। মিস্টার ও তখন সেখানে চলে এসেছিল। ততক্ষণে ওরা তো ছেলেটাকে মেরে একেবারে শেষ করে দিয়েছে। তারপর ও তো মিস্টার ওকে শুটা দিয়ে বলে, এই মেয়েটাকে খুঁজে বের করো, না হলে তোমার চাকরি থাকবে না। তারপরে ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে নায়নের ফ্রেন্ড তো একজন বক্সার ছিল। সে সবাইকে পিটিয়ে একেবারে 12টা বাজিয়ে দিচ্ছিল। নায়ন তো এসে কান্না করতে থাকে, বলে ওর চাকরিটা চলে গিয়েছে। ওর ফ্রেন্ড বলে, তুমি খুব ভালো করেছো, এরকম লোকের কাছে কাজ না করাই ভালো। তোমার আবারও জব হবে, আর তুমি খুব ভালো কাজ পাবে। তারপরে ওর মনটাও ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি জীবন্ত বাসায় ফিরলে বাবা দেখে ফেলে, আর বলে, তোমার এই অবস্থা কে করেছে? ও তো বলে, আমার কিছুই হয়নি, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। কিন্তু বাবা বুঝতে পারে। এই টেনশনে তার তো রাতে ঘুমিয়ে আসছিল না। তার জন্য সে তো তার লোকদেরকে ফোন করে, আর ওই লোকগুলোকে বের করে। আর ওদেরকে প্রচুর মারতে থাকে, বলে, আমার ছেলেকে কেন মেরেছো? এরপর আমরা দেখি বাবা তো পরদিন একটা অ্যাওয়ার্ড পায়। আর সেখানে সবাই উপস্থিত থাকে। কিন্তু এদিকে মিস্টার ও তো কাউকে ফোন করে এই ঘটনাগুলো বলতে থাকে, যে রাতে তার ঘুমই হয়নি ওই লোকগুলোকে খুঁজতে গিয়ে। আর এটা একটা সাংবাদিক শুনে ফেলে। ওই পার্টিতে তার বোনও ছিল, আর সে এই কোম্পানির শেয়ার হোল্ডারও ছিল। কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না।
দুজন দুজনকে পছন্দ করতো না। আর এইদিকে ওই সাংবাদিক তো এই নিউজটা পাবলিশ করে দেয়। আর এটা দেখে তার বোন তো খুবই খুশি হয়, কেননা তারা দুজন দুজনের বিপরীতে ছিল। এরপর আমরা দেখি যে বাবা তো অনেক বেশি রেগে যায়, বলে তোমার জন্যই এমনটা হয়েছে। এরপর আমরা দেখি জীবন অনেক টেনশন করে আর বলে মেয়েটাকে খুঁজে বের করো, ওর জন্য আমাদের কোম্পানির এত লস হয়ে গেল। তারপর মিস্টার ও তো চাকরিটা ছেড়ে দেয়, বলে তোমাদের টর্চারে আমি আর চাকরি করব না। আর এই ঘটনার জন্য জীবনের বাবাকে তো পানিশমেন্ট দেওয়া হয়। আর এই দেশের পানিশমেন্ট একটু অন্যরকম ছিল, তাকে তো কিছু টাকা পে করতেই হয়। আর এছাড়া বৃদ্ধাশ্রমে গিয়ে সবাইকে সেবাও করতে হয়। এরপর আমরা দেখি নাওয়ান তো চারদিকে চাকরির জন্য খোঁজ করতে থাকে। আর তারপরে ওনদের কোম্পানি থেকে ওকে ডাকা হয়, অর্থাৎ জীবনের কাজে ছিল। সে তো ওর ইন্টারভিউ নেয়। ও বুঝতে পারে এখানে ওর চাকরি হবে না। তার জন্যই ও তো বলতে থাকে যে আমার শিক্ষাগত যোগ্যতা খুব একটা ভালো নয়, কিন্তু আমার অভিজ্ঞতা খুব ভালো, আমি অনেক জায়গায় কাজ করেছি, আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারো। এরপর ও তো ওখান থেকে বেরিয়ে আসে। আর এই কথাগুলো ওনের অনেক বেশি ভালো লাগে। ও তো ওর সব কিছুই দেখতে থাকে। এরপর আমরা দেখি নায়ান তো ওর কাজে আবার ফিরে যায়। আর তখনই ওর কাছে ফোন আসে আর ওর চাকরিটা হয়ে গেছে। ও অফিসে ঢুকলেই দেখে ওর কার্ডও রেডি। আর তাই নাইমান অনেক বেশি খুশি ছিল। কিন্তু সব মেয়েরাই ওকে খুব জেলাস ফিল করছিল, কেননা ওন কখনোই কোনো মেয়েকে এত তাড়াতাড়ি সুযোগ দেয়নি। এদিকে জিওয়ানের বাবার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তারপরে জিওয়ান তো দেশ থেকে পালানোর চেষ্টা করে। আর ও এয়ারপোর্টে যেতে বের হলেই সেখানে ও গ্র্যান্ডমাকে দেখে। গ্র্যান্ডমা তো ওকে ধরে ফেলে আর বলে তুমি কোথায় পালাচ্ছ, এখান থেকে তুমি পালাতে পারবে না। কোনো রকম গাড়ি থেকে ও বের হয়ে যায়, কিন্তু বাবাও তো সেখানে পৌঁছে যায় আর ওকে তো ধরে ফেলে। তাই ওকে আবার অফিস আসতে হয়। আর ও এসে দেখে ওর নতুন সেক্রেটারি রাখা হয়েছে। আর এটা তো কেউই নয়, এটা ছিল নাইওয়ান। আর ও নাইওয়ানের ফেসটাকে মনে করতে পারে না, কারণ ওই দিন ওরা দুজনই ড্রাঙ্ক ছিল, তাই কেউ কাউকে চিনতে পারে না। তারপর আমরা দেখি ওন আসে আর বলে এই মেয়েটা আজকে থেকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারপর আমরা দেখি যে ও তো এটা একসেপ্ট করতে চাচ্ছিল না, কিন্তু কিছু করারও ছিল না। এরপর আমরা দেখি নায়ান তো ওর ফ্রেন্ডকে বলে যে ও খুব ভালো জায়গায় কাজ পেয়েছে। আর এরকম কাজের জন্য ও তো অনেক প্রার্থনাও করেছে, ফাইনালি ও এমন একটা কাজ পেল। এরপর আমরা দেখি জীওয়ান তো চাচ্ছিল এই মেয়েটা যাতে কাজ না করে, তাই ওকে অনেক কঠিন কঠিন কাজ দিচ্ছিল। কিন্তু ও তো সেই কাজগুলো কমপ্লিট করছিল, কেননা এই চাকরিটাকে ও কিছুতেই ছাড়বে না। তাই জীওয়ানের দেওয়া সব কাজগুলোই ও হাসিমুখে মেনে নিচ্ছিল। এরপর আমরা দেখি বাবা তো ওর সাথে কথা বলে। আর ওর সাথে কথা বলে বাবার তো বেশ ভালো লাগে। ওকে তো অনেক কাজ দেয়, বলে আমার ছেলেটাকে ঠিক করতে হবে, তাই তুমি সকাল থেকে আমার বাড়িতে চলে আসবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কাজ করবে। আর তার জন্য ও তো দুটো আরডি কার্ডও পেয়ে যায়। ও এই বাড়ির মধ্যে আসার পারমিশন পায়। আর এখানে গ্র্যান্ডমাকে তো ও চাকর ভাবে। তারপরে ও তো ওই রুমের মধ্যে যায়। আর তারপর জীবনকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু ও তো ঘুমাচ্ছিল। তারপর ও খেয়াল করে ও বাচ্চাদের মতো একটা হাফ প্যান্ট পরে শুয়ে আছে। এটা দেখে ও তো অনেক লজ্জা পায় আর জীবানও ভীষণ লজ্জা পেয়ে যায়। বলে তুমি এখানে কি করছো? ও তো বলে তোমার বাবাই আমাকে এখানে আসতে বলেছে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার কাজ করব। কিন্তু জীবন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তারপর জোর করে ওকে তো শাওয়ারে পাঠিয়ে দেয়। ওর তো কিছুই করার ছিল না। নাইওয়ান তো ওখানে একটা পোস্টার দেখে যেটার উপরে কোনো ছবি ছিল না, কিন্তু বডিটা ওর মতোই ছিল। আর তারপর ওখানে ও একটা জুতাও পায়, তখন ওর তো মনে পড়ে যায় এই জুতাটা ওর। আর ওকেই তো খুঁজছে ওর বস। তখন আমরা দেখি জিওয়ান বলে এই গুন্ডি সেন্ড্রেলাকে যদি তুমি বের করতে পারো আমি তোমায় অনেক টাকা দিব। আর এটা কি তোমার নাকি? ও তো পা দেখিয়ে বলে না না এটা আমার না, আমার পা তো অনেক বড়। তখন জীবন্ত ছবিটার উপর তীর ছুটতে থাকে। নিজের ছবির এই অবস্থা হতে দেখে ওর অনেক খারাপ লাগে। তারপর ওরা দুজন তো অফিস আসে। অফিসে দেরি করে আসার জন্য ওকে তো আবারও মার খেতে হয়। লিফটে বাবা ওকে পেলেই ধরে পেটাতো। আর ওর সেক্রেটারিদের কাজই ছিল এটা যাতে সিসি ক্যামেরায় না উঠে। আর এরকমটা নায়নকেও করতে হয়। এরপর আমরা দেখি নায়ন তো ওনার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আপনি কেন ওনাকে মারছেন, আজকে একটু লেট হয়ে গিয়েছে, নেক্সট টাইম থেকে এরকম হবে না। কিন্তু বাবা ওকে মারতে গেলে নাওয়ানের গালে লাগে। এতে করে বাবার তো অনেক বেশি খারাপ লাগে। সে ইচ্ছে করে এরকমটা করতে চায়নি। আর তারপরে নায়ওয়ানকে কতগুলো টাকা দেয়। আর তারপর নায়ওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়।
আর বলে এরকম মার খেতে আমি প্রতিদিনই রাজি আছি। এদিকে আমরা দেখি জিওয়ানের তো অনেক ভালো লাগে, ফার্স্ট টাইম কেউ একজন ওকে প্রোটেক্ট করার জন্য সামনে দাঁড়িয়েছে আর ওর জন্য মার খেয়েছে। এরপর আমরা দেখি ও অন্যান্য স্টাফদেরকে গিয়ে বলে দেয় যে নায়ওয়ানকে দিয়ে কোনো কাজ করানো হবে না, ও আজকে থেকে শুধু আমার কাজ করবে, কেউ ওকে কোনো হুকুম করবে না। আর এরপর জিওয়ান তো ওকে রুমে ডাকে আর রুম ক্লিন করার কথা বলে ও তো একটা ক্রিম বের করে দেয় আর বারবার এটা ওকে দেখানোর চেষ্টা করে। আর এরপর নিজেই তো ক্রিমটা ওর গালে লাগিয়ে দেয়। তখন ওরা দুজন অনেক কাছে চলে আসছিল, এতে করে দুজনই লজ্জা পেয়ে যায়। এদিকে মিস্টার ও তো পস্তাতে থাকে আর তারপর জিওয়ানকে আবার ফোন করে বলে আমি ওই গুন্ডি সেন্ড্রেলাকে পেয়ে গিয়েছি আর সব কাগজও আমার কাছে আছে। ও যখন খুশি হয়ে এটা বলছিল তখনই তো নাইওয়ান বুঝে ফেলে আর তাড়াতাড়ি গিয়ে ওই কাগজটা নিয়ে নেয়। তারপর আমরা দেখি মিস্টার ও তো ওর পিছু নিতে থাকে, একটা পর্যায়ে গিয়ে ওকে তো ধরে ফেলে। আর তারপরে নাইওয়ান তো বলতে থাকে এখান থেকে প্লিজ চলে যাও, ওই মেয়েটা আমি ছিলাম। জীবন তো একটা কাজে একটা শপিং মলে আসে আর ওর সাথে তো নাইওয়ানও ছিল। ও বেশি ভিড়ের মধ্যে থাকতে পারতো না, হুট করে ওর শরীরটা খারাপ হয়ে যায়। নাইওয়ান একটা শপের মধ্যে ছিল, জীবনের শরীর অনেক খারাপ হয়ে গেলে ও তো ওখানেই বসে পড়ে। নাইওয়ান এটা দেখতে পেয়ে ওকে তো হাক করে, যাতে করে ও একটু ভালো ফিল করতে পারে। আর এমনটাই হয়। তারপর আমরা দেখি ওর যখন ভালো লাগে ও তো ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বুঝতে পারে একটা মেয়ে ওকে হাক করছে। এরপর আমরা দেখি জীবন বাসায় আসলে ওর তো ঘুমিয়ে আসে না, বারবার তো শুধু নায়ওয়ানের কথাই ওর মনে পড়তে থাকে। অফিসে আসলে ও তো নায়ওয়ানের সামনে দাঁড়াতেই পারছিল না, ওর ভীষণ লজ্জা করছিল। এদিকে ওন তো নায়ওয়ানের কাছে আসার চেষ্টা করে। এরপর আমরা দেখি যে ওরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে আর তারপর দেখা যায় ওরা ওটার খুব ভালো প্রস্তুতিও নিয়ে নেয়। জীবন তো প্রেসের সামনে আজকে অনেক প্রশ্নের উত্তর দিবে আর তারপরে ও এমনটা প্রস্তুতিও নিয়ে নেয়, কিন্তু হুট করে ওর যেন কি হয়ে যায় আর তারপর স্টেজ থেকে ও তো সরে যায়। সেখানে আমরা জিওনের এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পাই আর তারপর আমরা দেখি স্টেজে তো নায়ন গিয়ে বিষয়টাকে ভালোমতো হ্যান্ডেল করে নেয়। জীবন তো বাড়িতে ফিরে আসে আর ওর পেছন পেছন তো সেখানে নায়নও চলে আসে। তারপরে ওরা দুজন একসাথে ভিডিও গেম খেলে, যাতে করে ওদের দুজনের মনটাই ভালো হয়ে যায়, বিশেষ করে জীবনের। এরপর আমরা দেখি বাবা তো অনেক বেশি রেগে যায় আর ওকে তো অনেক বকাঝকা করতে থাকে আর বলে তুমি কোনো কিছুই ভালো মতো করতে পারো না। এরপর আমরা দেখি যে নায়ন তো ওর বাবাকে বোঝায়। এরপর আমরা ওনকে দেখি, উনি আসলে ওর এক্স গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছে। সিওনা ওর সামনে ইচ্ছে করে গিয়েই দাঁড়িয়েছে। এরপর আমরা দেখি যে জীবন তো বাইরে হাঁটতে থাকে, কিন্তু ওর তো ভীষণ ভয় করছিল। পিছনে তাকালে ও তো সেখানে নায়নকে দেখতে পায় আর তারপর ও তো একটু স্বস্তি পায়। এরপর আমরা দেখি কিছু দূর গিয়ে ও পিছনে তাকালে দেখে সেখানে কেউই নেই। তাড়াতাড়ি তো নায়নকে খুঁজতে থাকে। নায়ন ছুটে আসলে ও তো এবার ভীষণই ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখি ওরা দুজন তো হাঁটতে থাকে। এরপর আমরা দেখি জীবন তো ওর থেকে কিছু টাকা ধার চায়, কেননা বাবা তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নায়নের কাছেও তো কোনো টাকাই ছিল না, না চাইতেও ওকে তো জীবনকে নিজের বাড়িতেই আনতে হয়। আর তারপর ওর তো ওই শুয়ের কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ও তো শুটাকে ঢেকে ফেলে, কিন্তু জীবনের তো সন্দেহ হয় আর জীবন তো এটা দেখে ফেলে আর বলে ওই গন্ডি সেন্ড্রেলা তাহলে তুমি ছিলে। ও বলে আরে না না, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আর ওকে তো বোঝানোর চেষ্টা করে। এরপর আমরা দেখি ওর ওই ফ্রেন্ড চলে আসে, ওকে এরকম জেরা করছে দেখে জিওয়ানকে তো পিটাতে থাকে। তখন ও তো বলে সে আমার বস হয়। আর তারপর জিওয়ান রাগ করে বের হয়ে যাচ্ছিল, তখন ও তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলে আর বলে যে যেও না। তারপরেও ও চলে যাচ্ছিল, কিন্তু রাস্তায় বেড়ালের শব্দ শুনেই ভয় পেয়ে যায়। তখন নায়ন তো ওকে বোঝানোর চেষ্টা করে, ছেলেকে চড় মারাতে বাবার তো অনেক বেশি খারাপ লাগে, তাই নিজের হাতেই সে ব্যথা দিতে চায়। তখন দাদি এসে তার হাতে ব্যথা দিয়ে দেয়, বলে আমি তোমায় হেল্প করলাম। এদিকে জীওয়ান তো ওদের সাথে ফ্লোরিং করেই থাকে, কিন্তু রাতের বেলায় ওর মোটু বন্ধুটা ওর গায়ের উপর পড়ে যায়। পরদিন ওরা অফিসে আসে, কিন্তু জীওয়ান অনেক ভয় পাচ্ছিল। ওন তো এসে বলে তোমরা নাকি একসাথে ছিলে। এরপর আমরা দেখি জীওয়ান তো বলে হ্যাঁ, আর তারপর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ও ওনের সাথে কথা বলায় জীবন
জীবনের অনেক বেশি রাগ হয়ে যায়, বলে তুমি আমার সেক্রেটারি। এরপর আমরা দেখি যে ওখানকার মেয়েরা তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে, নায়নকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে তোমার জন্যই আমাদের কোম্পানির অনেক লস হয়েছে। আর ওখানকার একটা লোকও ওকে অনেক বকাঝকা করে। তারপর ও তো ফোন করে বলে তুমি এই কথাটা সবাইকে না বললেও পারতে, আমি আর কাজ করব না। জীবন বলে ঠিক আছে। আর তাই ও মনের কষ্টে গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে আমরা দেখতে পাই ওর বাবা তো একজন মার্শাল আর্টিস্ট ছিল। আর তারপর ওর সাথে ফাইট করতে করতে তার মেয়ে তো অনেক বেশি রেগে যায়। আর এদিকে জীবন তো সব জায়গায় শুধু নাওয়ানকে দেখছিল। আর তারপরও খেয়াল করে ওইখানে ওর বাবা দাঁড়িয়ে আছে। আর তারপর ওর বাবা তো ওর সাথে ভালো ব্যবহার করে, ঠিক যেভাবে নায়ন তাকে বুঝিয়েছিল। এরপর আমরা দেখি নায়ন তো আবারও অফিসে আসে আর দুটো গিফট নিয়ে। ওখানকার মেয়েরা তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তখন তো ও ওই মেয়েদেরকে উচিত শিক্ষা দেয়। আর তারপর ওনকে একটা গিফট দেয়। এরপর আমরা ওর বাবাকে দেখি। জীবনের বাবা তো জেনে গিয়েছে এই মেয়েটার জন্যই তার কোম্পানির এত লস হয়েছে। আর সেই এই গুন্ডি সেন্ট্রেলা। আর তারপর ওকে ফোন করে দেখা করতে বলে। এদিকে বাবার শাস্তি এখনও চালু ছিল, সে এই শাস্তি এখনও কেটেই যাচ্ছিল। এরপর আমরা এই কোম্পানিতে একটা লোককে দেখি। এই লোকটা তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখনই সেখানে জীবন আসে আর বলে ও আমার সেক্রেটারি। আর তারপর ওরও একটা গিফট দেয়। আর এই গিফটটা তো ছিল একটা হাফ প্যান্ট, যেরকম হাফ প্যান্ট ও পরে ঘুমাচ্ছিল। এরপর আমরা দেখি সিওয়ানা তো জিওয়ানের সাথে দেখা করতে আসে। তখন ওকে তো দেখা করতে দেওয়া হয় না, ওখান থেকে ওকে বিদায় করে দেওয়া হয়। আর এতে করে সিওয়ানার অনেক বেশি রাগ হয়। আর তারপর সে তো জিওয়ানের সাথে আবার দেখা করে আর আবার কামব্যাক করতে চায়। কিন্তু জিওয়ান তো ওর মুখের উপরই না বলে দেয়, বলে যে ও অন্য একটা মেয়েকে এখন থেকে পছন্দ করে। ও তো বাথরুমে গিয়ে অনেক বেশি কান্না করতে থাকে আর নিজের মেকআপ দেখে। আর এদিকে আমরা দেখি যে ওন আর ওনের মা তো সিওয়ানাকে কাজে লাগাতে চায়। তারপর আমরা দেখি যে জিওয়ান আর নায়ন তো বাড়ি ঘুরতে আসে। জিওয়ান ভয় পাচ্ছিল দেখে নায়ন তো একাই ওই রাইডটিতে ওঠে আর একাই এনজয় করতে থাকে। আর ওইখানে তো আমরা দেখি যে অনু চলে আসে। ওরা তো এসে এখানে জিওয়ানকে দেখতে পায়। আর ওর সাথে তো সিওনাও ছিল। ওরা তো ওকে দেখতে পায়। এটা দেখে মেয়েটার অনেক বেশি জেলাস ফিল হয়। আর সে সোজা গিয়ে নায়ওয়ানের প্যান্ট খারাপ করে দেয়, আইসক্রিম লাগিয়ে দেয়। আর ও তো কম ছিল না, ও সেম কাজটাই করে। দুজনের ড্রেসই দুজন নষ্ট করে দেয়। এরপর আমরা দেখি যে ওন তো নায়ওয়ানকে জিওয়ানের থেকে চেঞ্জ করে নেয়, বলে যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে থাকো, আমি তোমার সেক্রেটারিকে নিয়ে যাচ্ছি। ও তো ফার্স্টেই যেতে দিতে চায় না, কিন্তু ও তো কথার কায়দাতে ওকে ওখান থেকে নিয়ে যায়। আর তারপর ওরা দুজন রাইডে উঠে আর অনেক বেশি মজা করে। ওদের দুজনেরই অনেক বেশি ভালো লাগে। এদিকে জিওয়ানের তো রাগেতে ঘুমে আসছিল না। তার তো খুবই টেনশন হচ্ছিল যে তার সেক্রেটারির সাথে কি হচ্ছে। পরদিন সকালবেলা ও যখন অফিসে যায় ওর জুতাটা বাসের মধ্যেই থেকে যায়। তখন মেয়েটা কি করবে বুঝতে না পেরে একটা পলিথিন পায়ে বেঁধেই চলে আসে। আর এসেই দেখে যে তার বস তো আগে থেকেই উঠে আছে। জিওয়ান বলে তুমি কাল কি করেছো? ও তো ঘুমোয়নি, ওর চোখের নিচে পুরো কালো হয়ে গিয়েছে। আর তারপর গ্র্যান্ডমার একজোড়া জুতো ওকে দিয়ে দেয়। এইদিকে নিউজে জিওয়ানদের নিয়ে তো কন্ট্রোভার্সি লেগেই থাকতো। অফিসের সামনে গেলেই সাংবাদিকরা ওকে ধরে ফেলে। আর ওকে আটকানোর জন্য নাওয়ান সামনে যায় আর এতে করে ওর তো ব্যথা লাগে। জীবন তো সবার সামনে নর্মাল থাকলেও ভিতরে আসলে ওর চেক করতে থাকে যে কোথায় ও ব্যথা পেয়েছে। নাওয়ান বলে আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। কিন্তু ও তো এটা মানতে রাজি নয়। ওর কাছে গিয়ে বলে সত্যি করে বলো। আর তারপর ওর তো অনেক বেশি কাছে চলে যায়। এতে করে ওর তো রাগ হয়ে যায়। নাওয়ান তো বলে এগুলো কি করছো? এদিকে জিওয়ানের হার্টবিট বেড়ে গিয়েছিল। নায়ান তখন ওকে ধরে ফেলে আর বলে আমার সাথে এমনটা করার চেষ্টা করবে না। এদিকে ওন তো সিওনার সাথে বসে কফি খাচ্ছিল। আর তখন সেখানে নায়না আসে। আর তারপর একটা ক্যান ও লাথি দেয়, কেননা ওর মেজাজ অনেক গরম ছিল। আর এটা সোজা গিয়ে তো লাগে সিওনার কপালে। এদিকে বাবা বলে দিয়েছে নায়নকে রাখতে হলে তোমার এই কোম্পানির সব লস তুলতে হবে, তাহলেই তুমি ওকে রাখতে পারবে।
আর তাই ও অনেক পরিশ্রম করতে থাকে, যেটা দেখে বাবার তো অনেক বেশি ভালো লাগে। গ্র্যান্ডমার কাছেও এটা আলোচনা করে। তারপরে ওরা তো আবার সবাই একটা মিটিং করে, যেখানে আমরা দেখি বাবা তো অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তার ছেলেই নেক্সট সিও হবে। এটা দেখে আন্টি অনেক বেশি রেগে যায় আর ওনও অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখি জীবন তো অনেক সিরিয়াসলি কাজ করতে শুরু করে, আর ওর কাজে তো সবসময় নায়ন হেল্প করতো। ওরা কাজ করতে করতে নায়ন তো একদিন ঘুমিয়ে যায়, আর তারপর সে তো নিজের কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয় আর সারা রাত বসে কাজ করে। নায়ন এটা দেখে অনেক বেশি খুশি হয় যে তার বস অনেকটাই সিরিয়াস হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি সিওনা ওর সাথে আবারও দেখা করে, আর আবারও ওই কথাই বলে যে সে কামব্যাক করতে চায়। তখন ও তো বলে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আর সে হচ্ছে নায়ন। তারপর ও তো ওখান থেকে চলে আসে। জিওন বাইরে আসলে দেখে যে ওরা দুজন তো কফি খাচ্ছে। তারপর সে নায়নকে ফোন করে। নায়ন তেমন ভাব করে যেন নেট পাচ্ছে না, আর ওন তো ওর দিকেই তাকিয়ে থাকে। এদিকে বেচারা তো অনেক বেশি রাগ হয়ে যায় আর ফোন করে বলে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসো। এরপর আমরা দেখি জীবন্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজেই ভিতরে ঢুকে যায়। এরপর আমরা দেখি জীবন্ত অনেক বেশি পরিশ্রম করতে থাকে, নিজে নিজে অনেকবার প্র্যাকটিস করতে থাকে যে সবার সামনে সে কিভাবে প্রেজেন্টেশন দিবে। একা একাই রুমগুলো পরিদর্শন করতে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন তো বাইরে খাবার খেতে যায়, আর সেখানে বাচ্চার মতো ও ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি পরদিন তো ওর এই প্রেজেন্টেশনটা হবে। সেখানে কিছুক্ষণ পর আমরা দেখি যে নাইমান তো দৌড়তে দৌড়তে আসে আর ওকে ভিডিও কলে কানেক্ট করে দেয়। ও সত্যি লোকজনের ভিড়ে আসতে ভয় পেত। আর এরপর ও তো অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দেয়। এরপর আমরা বাসটির ঘটনা দেখি। সকাল হলে নাইমান তোকে আনতে যায়। সেখানে মিস্টার ও থাকে। ও আসলে অনেক বেশি ভয় পাচ্ছিল। আর তারপর ওরা তো এই প্ল্যানটা করে। আর তারপর ও তো খুব ভালো মতো প্রেজেন্টেশন দেয়, যাতে করে নায়নও অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি বাবা তো অনেক খুশি, আর তার জন্য আন্টি তার পায়ে জুতো দিয়ে অনেক জোরে আঘাত করে আর বলে নাওন তুমি এবার অনেক খুশি হয়েছো। তারপর আমরা দেখি ও তো মিস্টার ওকে রেখে দেয়, বলে আমার দুটো সেক্রেটারি থাকলে কোনো সমস্যা নেই। আর তারপর নায়ন অনেক খুশি হয়ে ওকে হাগও করে। নায়ন তো অনেক খুশি হয়ে কাজ করছিল আর ওন ওকে দেখছিল। এরপর আমরা দেখি ওন তো ওকে নিয়ে বাইরে খাবার খেতে আসে, আর তারপর ওর সাথে অনেক ভালো সময় কাটায়। ওরা তো অনেক রাইডে যায় আর ভালো ভালো জায়গায় ঘুরতেও যায়। আর তারপর জীবন তোকে ফোন করে জানতে পারে ওরা দুজন একসাথে আছে। ও দৌড়তে দৌড়তে ওখানেই চলে আসে, আর এসে দেখে ওর ভাই তো ড্রাঙ্ক হয়ে পড়ে আছে। তারপর কোলে তুলে বাড়িতে নিয়ে আসে, আর ওর আন্টিকে বলে দেয় নিজের ছেলের খেয়াল রাখো। রাগ করে ওখান থেকে ও চলে যায়। এরপর আমরা দেখি ও তো নায়ওয়ানকে বাড়ি পর্যন্ত রাখতে আসে, আর তারপর নিজের ফিলিংসের কথা বলে দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি। নায়ওয়ান তো ওকে ফিরিয়ে দেয়, বলে তুমি মজা করছো, আর আমরা দুজন দুজনের জন্য নয়। এরপর আমরা দেখি বাড়িতে এসে ওর তো অনেক বেশি খারাপ লাগে, আর তাই জীবন তো একটা প্ল্যান করে। পরদিন অফিসে গিয়ে ও তো বলে ও এই প্রজেক্টে কাজ করবে না। ওর কোনো কিছুই ভালো লাগে না, ওর লাইফে কোনো ভালোবাসা নেই। নায়ন তো খুব ভালো বুঝতে পারছিল ও কেন এমনটা করছে। আর তারপর ও বাবাকেও কথাগুলো বলে দেয় যে ও এই প্রজেক্টে কাজ করবে না। এদিকে নায়ওয়ানও তো ওর জন্য ফিলিংস রাখছিল, ও তো ওকে ভালোবাসতো। এরপর বাবা তো নায়ওয়ানের সাথে কথা বলে আর বলে আমার ছেলেকে এই প্রজেক্টে তুমি কাজ করাবে। এরপর আমরা দেখি ও তো অনেক টেনশনে পড়ে যায়। ও যখন বাসে যাচ্ছিল একটা ছেলে ওর সাথে অসভ্যতমি করে, আর তাই ছেলেটাকে মেরে ও তো পুলিশ স্টেশন চলে আসে। ছেলেটা ওর থেকে অনেক টাকা চার্জ করে। তখন সেখানে জিওয়ান চলে আসে। ও তো টাকাগুলো পে করে দেয়, আর তারপর ওরা বাইরে এসে ছেলেটাকে আবারও পিটাতে থাকে। এরপর আমরা দেখি নায়ওয়ান তো জিওয়ানের সাথে কথা বলে, বলে তুমি যদি এই প্রজেক্টে ভালো করে কাজ করো তাহলে আমি তোমার বিষয়ে ভেবে দেখতে পারি। তখন ও তো বলে যে সত্যি যদি এমনটা করো আমি তাহলেই ভালো কাজ করব। আর তারপর ওকে বাসায় নামিয়ে দিয়ে ও তো চলে যায়। নায়ওয়ান তো দেখতে পাই যে জিওয়ান ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা গাড়ি নিয়ে, আর ওকে একটা গাড়ি গিফট করে দেয়। কিন্তু কিছুতেই ও এই গাড়িটাকে অ্যাকসেপ্ট করে না, বলে আমি এই গাড়িটা নিব না, আর ওইখান থেকে জিওয়ানকে ভাগিয়ে দেয়। এরপর আমরা দেখি সিওনার মা আর ওনের মা তো ওদের নিয়ে ষড়যন্ত্র করতে থাকে, যাতে করে ওদের এই পোস্ট থেকে সরানো যায়। এরপর আমরা দেখি এইগুলো তো ওন আর সিওনা জানতে পারে। ওরা
দুজনই অনেক ভালো ছিল। এরপর আমরা দেখি যে সিওনা তোকে বলতে থাকে, "আমার মা চায় আমি তোমাদের দুজনের একজনকে বিয়ে করি।" এটা বলতে, বলতে ওকে তো ওন কিস করে। আর এদিকে আমরা দেখি ওরা দুজনও কাজ করছিল। জিওয়ানও নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওকে কিস করে দেয়। এরপর দেখা যায় সিওনা তো বলতে থাকে, "আমি আসলে এখনও তোমার ভাইকেই ভালোবাসি। আর তার জন্য তোমাকে কিছু বলতে পারছি না।" আর তারপর আমরা দেখি যে ইউনা তো অনেক বেশি রেগে যায় আর ওকে তো মারতে যায়। তখন ও তো বারবার সরি বলে আর বলে, "আমি তো তোমায় ভালোবাসি, তাই এমনটা করে ফেলেছি।" কিন্তু মার তো ওকে খেতেই হয়। তখনই সেখানে বাবা চলে আসে আর বলে, "তোমরা এগুলো কি করছো?" কাজ শেষ হয়ে গেলে নারায়ণ তো ওখান থেকে চলে যায় আর জীবন তো ওখানেই দাঁড়িয়ে স্মাইল করতে থাকে। তখনই সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর ওর কান ধরে, বলে, "এগুলো কি চলছে?" সে তো বুঝে ফেলে। এরপর আমরা ওনকে দেখি। ওন তো নাইমানের সাথে ডিনার করতে যায়। আর এদিকে জিওয়ানোকে ফোন করে বুঝে ফেলে যে ওরা দুজন একসাথে আছে। এতে করে ওর তো খুবই জেলাস ফিল হয় আর ওর তো অনেক রাগ হচ্ছিল। তখনই ওন বলে, "তোমার সেক্রেটারি থেকে যত দূরে সরানোর চেষ্টা করবে আমি ততই কাছে আসবো।" আর তারপর ওরা দুজন তো বাইরে হাঁটতে থাকে। ওন তো তখন ওকে একটা গল্প বলে, বলে সে আজকে একটা মেয়ের থেকে রিজেক্ট হয়ে গিয়েছে। পরদিন ও যখন বাসায় আসে এসে দেখতে পায় জিওয়ানের চোখের নিচে কালো হয়ে গিয়েছে। বেচারা রাতভর ঘুমোতেই পারেনি। আর তাই মিটিংয়ে গিয়েও সে তো শুধু ঘুমোতেই থাকে। তার তো খুব একটা ভালোই লাগছিল না। ওন তো এগুলোও খেয়াল করে। আর তারপর আমরা দেখি যে সিওনা তো ওকে ফোন করতে থাকে। জিওন তো তখন ওকে দেখিয়ে বলে, "আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ফোন করছে, আমি কি রিসিভ করব?" ও তো পারমিশন দিলে ফোন রিসিভ করে আর ওরা আবারও দেখা করে। তখন ও বলতে থাকে যে কোনোভাবেই কি আমাদের সম্পর্কটা আবার ঠিক করা সম্ভব কিনা। কিন্তু জীবন তো বলে দেয়, "আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর আমি তো তোমায় বলেছি আমি কাকে ভালোবাসি।" এটা জানার পরেও ওর তো অনেক বেশি খারাপ লাগে। ওন তো এগুলোই দেখছিল। আর তারপর আমরা দেখি সিওনা তো ওকে ছাদে ডেকে নেয়। সিওনা তো নায়নকে আঘাত করতে চায় কিন্তু উল্টে তো ওর হাত ধরে ফেলে। আর ওন তো দূর থেকে এগুলো দেখে হাসছিল। আর ওনকে দেখে নায়ন তো ওখান থেকে চলে যায়। আর সিওনা তো কান্না করতে থাকে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমা তো কাজ করছিল। তখন সেখানে নায়ন চলে আসে। গ্র্যান্ডমা অসুস্থ হয়ে গেলে ও তো কোলে তুলে নেয় আর চিল্লাতে থাকে। বলে, "এত ওল্ড লেডিকে কেউ কি কাজে রাখে নাকি? সে তো এমনিতেই অনেক অসুস্থ।" ও ভাবতো যে সে হয়তো এখানে কাজ করে। তখনই সেখানে তো বাবা চলে আসে আর এসে মা বলে ডাক দিলে ও তো বুঝতে পারে ও এতদিন কি ভুলটা করে এসেছে। আসলে গ্র্যান্ডমা তো মজা নিচ্ছিল। আর তাই ও তো বারবার গ্র্যান্ডমাকে সরি বলতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা ওরা দুজন তো জগিংয়ে যায়। এটা আসলে ওর একটা কোর্সের মধ্যেই ছিল। ওকে মানুষের মধ্যে মিশতে হবে। আর তার জন্য মানুষের মধ্যে ওকে ছেড়ে দেয় গান গাইতে দেয়। কিন্তু ও তো গান গাইতে গাইতেই হুট করে অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। আর ও পড়েই যাচ্ছিল। তখন নাইমান এসে ওকে ধরে ফেলে আর বলে, "সব ঠিক হয়ে যাবে।" এরপর আমরা দেখি ওন তো নায়নের সাথে বাইরে খেতে যায়। আর সেখানে গিয়ে ও তো বলতে থাকে যে, "আমি তোমার বস নয়, এর থেকেও অনেক বেশি কিছু। আমি তোমার জন্য ফিলিংস রাখি।" ও যখন এই কথাগুলো বলছিল বাইরে থেকে সব কিছুই জীবন দেখতে পাচ্ছিল। ওর তো অনেক রাগ হয়। আর তারপর ও তো রেস্টুরেন্টের মধ্যে যায় আর ওকে বাইরেই থাকতে বলে। রেস্টুরেন্টের মধ্যে গিয়ে ও তো বলতে থাকে, "তোমার কোম্পানির দরকার হলে তুমি নিয়ে নাও। কিন্তু আমি নায়নকে দিব না, ও শুধু আমার। আর আমি ওর সাথেই থাকতে চাই।" এরপর আমরা দেখি ও বলে, "তুমি কোম্পানি নিয়ে নাও, আমি তো নায়নকে পেয়েই নিব।" আর এরপর দুই ভাই তো মারামারি করতে থাকে। ওরা তো ছোট বাচ্চাদের মতো লড়াই করছিল। এটা দেখে নায়ন কি করবে বুঝতে পারছিল না। আর তার জন্য ও তো ওখান থেকে একটা চাদর নিয়ে নেয়। আর অফিস থেকে কিছু কিছু কলিগদের ও আসতেও বলে। ওখান থেকে একটা চাদর নিয়ে ওদের দুজনকে ঢেকে দেয় যাতে করে কেউ ওদের ছবি তুলতে না পারে। এরপর আমরা দেখি যে ওখানে তো সেক্রেটারি এসে ওদের মারামারি থামায়। সে যখন কথা বলছিল বাবা তো এসে শুনে ফেলে যে ওরা দুই ভাই মারামারি করেছে কিন্তু বিষয়টা কি সে বুঝতে পারে না। তার জন্য এই টর্চার সেলে ওদের দুজনকেই তো মারা হয়। তারপর আমরা দেখি বাবা তো রুমে ডেকে ওদের সাথে কথা বলে আর বলে, "তোমরা কি নিয়ে এরকম লড়াই করছিলে?" ওরা তো কেউই কোনো কথা বলে না। তারপর আমরা দেখি ওখান থেকে চলে গেলে বাবা তো ওকে জিজ্ঞেস করে, "ওনকে তুমি বেশি মেরেছো নাকি বেশি মার খেয়েছো?" জীওয়ান বলে, "আমিও মেরেছি।"
বাবা এতে একটু খুশি হয়। তারপর ওখান থেকে জীবন চলে গেলে নায়মানকে জিজ্ঞেস করে, ওরা কোনো একটা মেয়েকে নিয়ে মারামারি করেছে, তুমি সত্যি করে বলো, ওরা কি সিওনাকে নিয়ে মারামারি করেছে নাকি? ও তো তখন হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয়, বলে হ্যাঁ হ্যাঁ ওরা সিওনার জন্যই লড়াই করেছে। বাবা জানতো না এটা তো আর কেউই নয়, এটা ইয়োনা ছিল। ইয়োনা তো ওকে মলম লাগিয়ে দেয়। এরপর আমরা ওনকে দেখি। ওন তো বারবার ওকে ডিনারের জন্য ইনভাইট করতে থাকে। প্রতিদিনই ওকে ডিনারে ইনভাইট করতো। কিন্তু ও তো যেতে পারতো না। কেননা ওর বস তো ওকে অনেক কাজ দিত, যাতে করে ও যেতে না পারে। আর এদিকে ২ ভাই-বোন তো মিডিয়ার সামনে খুব ভালো দেখায় যে ওদের খুব মিল। ইভেন ওদের বাচ্চাদেরও অনেক মিল। ওরা তো মারামারি করতেই পারে না। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। আর তারপর ২ ভাই আবারও মারামারি করতে থাকে। এরপর দেখা যায় টপ বিজনেসম্যানদের তালিকার মধ্যে ওরা ২ ভাই-ই চলে আসে। আর তারপর আমরা দেখি ওরা অনেক খুশি থাকে। বাবা তো সিওনার মায়ের সাথে দেখা করে আর বলে, আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে। তখন আমরা দেখি জীবন্ত বলে, আমি ওকে পছন্দ করি না। ও আমার সাথে ব্রেকআপ করে আমাকে একা রেখে চলে গিয়েছিল। ওইদিন এয়ারপোর্টে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। বাবা এটা জানার পরে অনেক বেশি অবাক হয় যে তার ছেলে অসুস্থ আর সে এটা জানেই না। এরপর আমরা দেখি ও তো ইয়োনার কাছে যায় আর ওকে তো জড়িয়ে ধরে আর বলে, আমি কিছু সময় এরকমই থাকতে চাই। তারপর বাবা তো ইয়োনাকে ডেকে নেয় আর বলে, আমি বুঝতে পেরেছি। ওই মেয়েটা তুমি ছিলে, তোমাকে নিয়েই ওরা লড়াই করছিল। তোমাকে পছন্দ না করার আসলে কিছুই নেই। আমি নিজেও তোমাকে পছন্দ করি। তখন তো ও বলে, এগুলো কি বলছেন? তখন বাবা বলে, আরে আমি তো অ্যাজ এ ডটার তোমাকে পছন্দ করি। তারপর আমরা দেখি যে সে তো বলে যে তুমি এখান থেকে চলে যাবে। তোমার কাজ কমপ্লিট হলে এখান থেকে তুমি চলে যাবে। এটা শোনার পরে ওর তো অনেক খারাপ লাগে। ওর তো আসলে কোনো দোষ ছিল না। আর তাই সিওনা জিওনার থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু এটা তো কিছুতেই সম্ভব হচ্ছিল না। আর তারপর আমরা দেখি একটা সময় গিয়ে ও লোকজনের ভিড়ে চলে যায়। আর সেখানে সবার সাথে ও কথাও বলতে পারে। এটা দূর থেকে দেখে ওর তো চোখে পানি চলে আসে। আর ওর অনেক কষ্ট হচ্ছিল যে বাবা কেন এমনটা করলো। কেননা ও নিজেও জীবনকে ভালোবেসে ফেলেছিল। বাবার সাথে ঝামেলা হলে ওখানে তো জীবন থেমে যায়। বাবা খেয়াল করে গাড়ির মধ্যে ওর ওয়ালেট আর ফোনটাই রয়ে গিয়েছে। আর তারপর নায়নকে আবার ফোন করে আর বলে তাড়াতাড়ি ওনার ছেলেকে খুঁজে বের করতে। আসলে আজকে ওনের সাথে ওর ডিনার ছিল। ওন তো ওর জন্য অপেক্ষা করছিল আর এদিকে জীবন রাস্তায় রাস্তায় ঘুরছিল। হুট করে ওর তো নায়নের কথা মনে পড়ে। পিছনে ঘুরলেই ও তো দেখতে পায় নায়ন দাঁড়িয়ে আছে। নায়ন ওর দিকে অনেক অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থাকে। জীবন ওর কাছে যায় আর ওকে তো হাক করে। তখন নায়মান তো ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, একটা মেয়ে কি চায় তুমি জানো না? তারপর তার বাবাকে ফোন করে আর বলে, একটা মেয়ে চায় একটা ছেলে তাকে প্রোটেক্ট করুক, নাকি আমি তোমাকে প্রোটেক্ট করব। এদিকে ওন তো ওর জন্য অপেক্ষা করছিল, অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখি যে জীবন তো ওর পিছন পিছনে যায়। ও বলে, তুমি আমার সঙ্গে এসো না, তুমি তোমার মতো চলে যাও। ও তো বলে, বাবা আমাকে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব বুঝতে পারছি না। তখন ও আরও কথা শুনিয়ে দেয়, বলে আমাকে ফলো করো না, তুমি আমার দায়িত্ব কখনোই নিতে পারবে না। আর ছোট বাচ্চাদের মতো আমি আর তোমাকে টেক কেয়ার করতে পারবো না। তুমি কেন নিজের খেয়াল নিজে রাখতে পারো না? এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু জোয়ান ওর পিছু পিছু বাস পর্যন্ত উঠে পড়ে। সে কখনোই আগে বাসে উঠেনি। তারপরেও ভালোবাসার জন্য ওকে তো উঠতেই হয়। তারপর আমরা দেখি ওখানে তো ব্রেক করে। তাই নাইমানের জামাটা ও ধরে রাখে। হুট করে অনেক বড় একটা ব্রেক করলে ও তো ওর চুল ধরে ফেলে। নাইমান তো অনেক বেশি রেগে যায় আর বলে, আমাকে ফলো করো না। এরপর আমরা দেখি ওরা দুজন তো রেস্টুরেন্টে বসে খাবার খেতে যায়। দূর থেকে এগুলো জীবন দেখতে পায় আর ওনও এটা ফলো করে। কিন্তু ওন তো ওকে কোনো পাত্তা দেয় না। ওরা দুজনেই খাবার খাচ্ছিল আর এদিকে জীবন তো এখানে একটা মেডিসিন নিতে আসে। সেখানে এসে সিওনার সাথে ওর দেখা হয়। আসলে ওরা দুইজনই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল। ওন তো দেখে হাসতে থাকে আর বলে, দেখো মনে হচ্ছে ভিখারি দাঁড়িয়ে আছে। এরপরে ওন তো ওর ফোনটা তুলতে যায় আর ওরা ভাবে যে হয়তো ওকে প্রপোজ করছে।
তো ইচ্ছে করেই এমনটা করে ওদের দুজনকে জেলাস ফিল করার জন্য। আর জীবন তো এগুলো দেখতে থাকে। ওর তো ভীষণ রাগ হচ্ছিল। বাইরে বের হয়ে আসলে ও তো বলে আমি আমার সেক্রেটারিকে নিয়ে যাব। বলে ও আমার সাথে এসেছে, আমি ওকে রাখতে যাব। তখন তো সেখানেই সিওনা চলে আসে আর বলে তোমরা কেন এত লড়াই করছো? ওকে আমি বাড়ি পর্যন্ত রেখে আসবো, তাই তোমাদের এত কষ্ট করতে হবে না। কিন্তু ও তো ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। সিওনা বলে তুমি কাকে ডেট করতে চাও? ও তো বলে আমি দুজনকেই যদি ডেট করি। তখন সিওনা বলে এমনটা করো না, তাহলে আমার মতো অবস্থা হবে, কাউকেই তুমি পাবে না। এরপর আমরা দেখি যে ওরা দুই ভাইও তো একটা রেস্টুরেন্টে আসে আর সেখানে দুজন তো সমানে ড্রিঙ্কস করতে থাকে আর দুজন দুজনের মনের কথা বলতে থাকে। এদিকে সিওনা অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, তাই ওকে তো নায়ন কোলে করেই নিয়ে আসতে থাকে। আর ওদিকে ওরা দুই ভাইও ড্রাঙ্ক হয়ে যায়। একটা ওয়েটার ওকে হেল্প করে আর ওরা তিনজনই অনেক বেশি ড্রাঙ্ক ছিল। শুধুমাত্র নাইওয়ানই ঠিক ছিল। নাইওয়ান বাবাকে ফোন করে আর ওদেরকে নিয়ে যেতে বলে। তারপর আমরা দেখি বাবা তো ওদের নিতে আসে, কিন্তু ওদেরকে গাড়িতে তোলার পরে ওকে তো অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এখানে নাইওয়ানের অনেক বেশি কষ্ট হয়। তারপর আমরা দেখি জীবনের সকালে ঘুম ভাঙে। বাবার কাছে গিয়ে বলে রাতে তুমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমি ড্রাঙ্ক অবস্থায় শুনতে পেয়েছি। এরপর আমরা দেখি জীবন্ত ভাবতে থাকে কালকে রাতে ও যে কথাগুলো বলেছে সবই সত্য ছিল, তাই ওকে নিজে নিজেই চেঞ্জ হতে হবে। নিজেই তো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে আর তারপরে লোকজনের মধ্যে নিজেই কথা বলতে থাকে। ও নিজেকে ইমপ্রুভ করার অনেক বেশি চেষ্টা করে আর তারপরে এগুলো ভিডিও করে আর নায়নকে পাঠিয়ে দেয়। নায়নকে ও বলতে থাকে আমি তোমার জন্য স্টেবল হব। এগুলো দেখে ওর তো অনেক খারাপ লাগে আর ও তো কান্নায় করে ফেলে। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু নায়ন তো ওকে এই কথাটা বলতেই পারে না। তারপর আমি দেখি জীবন্ত ফোন করে ওর বাড়ির সামনে বসে থাকে আর এদিকে ও তো অফিসে থাকে। তারপর আমরা দেখি ওনার সিওনার মা কী করছিল এগুলো তো ওরা জেনে যায় আর ওদেরকে সাবধান করে দেয় এগুলো না করার জন্য। তারপর আমরা দেখি বাবা তো নায়নকে কোনো একটা বিষয় নিয়ে বকা দিচ্ছিল। তখনই আমরা দেখি সেখানে তো জীবন চলে আসে আর ওকে তো ওখান থেকে চলে যায় আর বলে সে আমার সেক্রেটারি। তারপরে ওকে তো বাড়িতে পৌঁছে দিতে আসে। এরপর আমরা দেখি জীবন তো ওর কাছে যায় আর বলে তুমি কেন আমার মনের ফিলিংসটা বুঝতে পারছো না। এরপরে ও তো ওকে কিস করে দেয়। এরপর আমরা দেখি জীবন্ত বলতে থাকে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, আমার জন্য তোমার হার্টবিট বেড়ে যায় আর তোমার জন্য আমার। তখন নায়ন্ত বলে এটা তোমার ভুল ধারণা, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ও তো ওর হাতের উপর আবারও কিস করে দেয়। ওর ভালোবাসাটা ও সবসময় প্রকাশ করতেই থাকে, কিন্তু নায়ওয়ান তার ভালোবাসা প্রকাশই করতে পারে না। বাড়িতে এসে জীওয়ান সবাইকে তো জড়িয়ে ধরে। ও তো খুবই খুশি ছিল। বাবা এটা ফলো করে আর বলে তুমি নিশ্চয়ই নায়ওয়ানের সাথে ছিলে। ও তো বলে আরে না না, আমি তো অফিসে ছিলাম। তখন বাবা বলে আমি শিওর তুমি নায়নের সাথে ছিলে। নায়ওয়ান এদিক বাসায় এসে অনেক কান্না করতে থাকে। ওর ফ্রেন্ড ওকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতেই পারে না। ও তো বলে আমি তো জীবনকে ভালোবাসি, কিন্তু কি করব। এদিকে আমরা দেখি সিওনা তো বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। ওর মা তো ওকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু এটা তো সম্ভব হয় না। এরপর দেখা যায় সিওয়ানা তো নায়নের কাছে চলে আসে আর বলে তোমাদের এখানে আমাকে একটু থাকতে দাও, আমার বদ্ধ জীবন একেবারেই আর ভালো লাগছে না, তাই আমি তোমাদের সাথে থাকতে চাই। এখানে এসে ওর ফ্রেন্ডের থেকে জানতে পারে জীবন ওকে কিস করেছে আর তাই বেচারা বাথরুমের মধ্যে গিয়ে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি যে ও তো নায়নকে জিজ্ঞেস করে যে তুমি জিওয়ানকে ভালোবাসলে ওকে বলে দিও, ছেলেটা সত্যি অনেক ভালো, না হলে অনেক দেরি হয়ে যাবে। এরপর আমরা দেখি পরদিন ও তো তাড়াতাড়ি জীওয়ানকে তুলতে চলে যায় আর জীওয়ান ওকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। আর তখনই সেখানে বাবা চলে আসে। ওদের দুজনকে দেখে বাবা তো বলে এগুলো কি হচ্ছে। আর তাই সারাদিন ওদের দুজনের মাঝে সে তো একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ওদের কোম্পানিতে সেদিন তো নায়নের বাবা চলে আসে
আর তখনই সেখানে ওনের মায়ের সাথে ধাক্কা লাগে। ওনের মা তো ওকে দেখার সাথে সাথে চিনে যায়, কেননা সে সব কিছুই ইনভেস্টিগেট করছিল। তার ফোন পড়ে গেলে ওর বাবা তো এটা হাতে নিয়ে নেয়, আর ওনাকে দেওয়ার চেষ্টা করলে উনি ভেতরে চলে যায়। তখন সিকিউরিটি গার্ডের সাথে ওর বাবার তো ফাইট হয়। জীবনের বাবাও সেখানেই চলে আসে। জীবনের বাবা তো তখন ওনার সাথে কথা বলার জন্য ভেতরে নিয়ে যায়। আর তখন সে তো এই সম্পর্কটা কিছুতেই মেনে নেবে না বলতে যায়। আর তখনই নায়ওয়ানের বাবা তো বলে ওঠে, তোমাদের ফ্যামিলিতে কখনোই আমি আমার মেয়েকে বিয়ে দিব না। তোমাদের রেপুটেশন খুবই খারাপ। তোমরা সবসময় নিউজে আসতেই থাকো। অনেক গরিব হবে কিন্তু তাদের রেপুটেশন থাকবে। আমি এমন একটা ফ্যামিলিতেই আমার মেয়েকে বিয়ে দিব। তাই আমার মেয়ে থেকে দূরে থেকো। বাবা তো বুঝে উঠতে পারে না সে কি বলতে এসেছিল আর কি শুনে ফেললো। এরপর আমরা দেখি যে নায়ওয়ানের বাবা তো ওদের দুজনের সাথে কথা বলে। আর তারপর আমরা দেখি জীবন তো রাতের বেলায় নায়নের বাবাকে পটানোর জন্য চলে আসে। তার জন্য গিফটও নিয়ে আসে। আর তারপর নায়নের বাবা তো তাকে রীতিমতো ক্লাস লাগায়। আর ও তো এগুলো মেনে নিতে বাধ্য হচ্ছিল। এরপর আমরা দেখি জীবন তো বাসায় আসে। রুমে ঢুকে দেখে ওর বাবা ওর রুমেই বসে আছে। ও তো রীতিমতো চমকে যায়। বাবা তো কান্না করতে থাকে। ওর এই অসুস্থতার কথা বাবা জানতো না। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখি। সে তো এইগুলো নায়নের সাথেও শেয়ার করেছিল যে ওর মা ওকে রেখে চলে গিয়েছিল। পরদিন অফিসে আসলে আমরা দেখি ওরা দুজন তো খুল্লামই দুজন দুজনের হাত ধরে বেড়ায়। আর এগুলো ওন খেয়াল করে, ওনের অনেক বেশি জেলাস ফিল হয়। তারপর আমরা দেখি জীবন আর নায়ওয়ান তো একটা কফি শপে যায় ওদের কোম্পানির কফির টেস্ট কেমন হয়েছে এটা রিভিউ জানতে। আর এটা ভালোভাবে জানতে হলে ওকে তো কফি শপে কাজ করতে হবে। আর তার জন্য ওরা সিদ্ধান্ত নেয় যে এখানে তো জীবন কাজ করবে। ও তো এখানে ওয়েটার হিসেবে কাজ করে। আর ওদিকে আমরা দেখি ওন তো সিওনাকে হেল্প করে। সিওনার এই বন্দি জীবন থেকে ওকে বের করে নিয়ে আসে। আর ওরা প্রায়ই বাইরে ঘুরতে বের হয়। এরপর আমরা দেখি একদিন সকালবেলা নায়ওয়ান তো বাইরে বের হয়। আর প্রত্যেকটা শপের লোকে ওকে কিছু না কিছু একটা গিফট করছিল। ওভাবে এগুলো হয়তো বা জীবন করছে। ও কিছু দূর এগোলে দেখতে পায় সেখানে তো আর কেউ নয়, ওখানে তো ওন দাঁড়িয়ে আছে। এগুলো সব ওন প্রিপেয়ার করেছে। নায়ওয়ান খুব ভালোই বুঝতে পারছিল ওনও ওকে ভালোবাসে, কিন্তু ও কি করবে কিছু বুঝতে পারছিল না। ওরা দুজন যখন একসাথে ছিল জীবন্ত ওকে ফোন করে। আর তখনই অন্ত ওর থেকে ফোনটা নিয়ে নেয়। আর বলে আমি তোমার সেক্রেটারির সাথেই আছি। এটা জানার সাথে সাথে ও তো একটা কাজে ভুল করে ফেলে। আর তখনই ওকে তো ওই কাস্টমারের কাছে ক্ষমা চাইতে হয়। বাবা এগুলো দেখতে পায়। এরপর আমরা দেখি ওরা দুজন তো মুভি দেখে। এছাড়া ওরা অনেক বেশি মজা করে। ওরা সাইকেলিংও করে। ওনেরও অনেক বেশি ভালো লাগে। নায়ওয়ানের সাথে সময় কাটাতে পেরে ওর খুবই মজা লাগছিল। আর ও তো নায়ওয়ানকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছিল। আর এগুলো চিন্তা করে আমাদের জীবনের তো অনেক বেশি মেজাজ গরম হয়ে যায়। আর সব কাস্টমারের মধ্যে ও তো শুধু নায়ওয়ানকেই দেখতে পাই। তারপর আমরা দেখি ওরা ওই সেম রেস্টুরেন্টেই চলে আসে। নায়ওয়ানের তো মনেই ছিল না যে এখানে জীবন কাজ করত। জীবন তো অনেক বেশি রেগেছিল। এরপর আমরা দেখি ও তো বাড়িতে ফিরে আসে। আর এখানে এসে দেখে সিওনা আবার এসেছে। সিওনা ওদের সাথেই থাকতে চায়। সিওনার মন খারাপ থাকায় তো ওরা ডান্স করে আর ওর মন ভালো হয়ে যায়। বাবা তো চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে ওকে একটা কথা বলি। সে তো বলে ডিসিশন তোমার হাতে, সঠিক ডিসিশন তোমায় নিতে হবে। এরপর আমরা ওদের অফিসের একটা লোককে দেখি। যে লোকটা তো ছিল ওদেরই চাপচা। জীবনের বাবার সমস্ত ইনফরমেশন তার বোনকে দিয়ে দিত। এরপর আমরা দেখি যে জীবন্ত কাজ করত। আর নায়ওয়ান ওর জন্য অপেক্ষা করত, কেননা ওর কাজটাই তো এটা ছিল। আর তারপর ওরা দুজন একসাথে ওখান থেকে চলে যেত। ওরা অনেক মজা করতো দুজন দুজনের সাথে। জীবন সবসময় ওকে আগে বাড়িতে পৌঁছে দিত। এরপর আমরা দেখি ওখানে তো ওনও থাকে। ওন উপর থেকে ওদের দুজনকে দেখতে পায়। জীবন তো নায়ওয়ানের হাত ধরে আর তখন ও তো খেপে গিয়ে ওকে মারতে থাকে। আর তারপর তো ওনের কাছে যায় আর বলে তোমরা দুই ভাই কি শুরু করেছো, আমাকে শান্তিতে বাস করতে দাও, তোমাদের অত্যাচার আমি শেষ হয়ে গেলাম। তারপর ও তো ফিরে এসে এই কথাগুলো ওদের সাথে শেয়ার করে। পরদিন ও যখন রুমে যায় গিয়ে দেখে ওই ড্রেস আপে তো জীবন ঘুমিয়ে পড়েছে। ওর তো অনেক খারাপ লাগছিল। তারপর ও মারতে মারতে ওকে আবার অফিসে নিয়ে যায়। আর এভাবে ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এরপর আমরা দেখি যে জীবন্ত ওর কপালে একটা কিস করে, কিন্তু নায়নাকে কিছুই বলে না।
এরপর আমরা দেখি দুই ভাইয়ের মধ্যে এগুলো নিয়ে অনেক মারামারি হয়। জীবনের কাজ তো কমপ্লিট হয়ে যায়, ও যে জন্য ক্যাফেতে গিয়েছিল সেটা হয়ে গিয়েছে। তারপর এই প্রেজেন্টেশন সবার সামনেই ও দেয়। এতে করে সবাই অনেক বেশি খুশি হয়, বিশেষ করে নাইওয়ান অনেক বেশি খুশি হয় ওদের এই পরিশ্রমটা সাকসেস হয়েছে। আর বাবাও তো ভীষণ খুশি হয়ে যায় যে তার ছেলে কতটা সিরিয়াসভাবে কাজ করছে। মিটিং শেষ হয়ে গেলে ও তো বাইরে বের হয়ে আসে। নাইওয়ান আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল, আর তারপর দুজন তো দুজনকে হাগ করে। আর এগুলো তো ওন দেখতে পাচ্ছিল। ওনের অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু ওর তো কিছুই করার ছিল না। আর বাবাও অনেক খুশি ছিল ওদের দুজনকে দেখে, সে তো খুশি হয় আর ওদের কিছুই বলে না। এরপর আমরা ওনকে দেখি। ও তো বুঝে ফেলে যে ও জীবনকে ভালোবাসে, তাই ফাইনালি ওকে বিদায় দিয়ে দেয় আর ওকে তো হাগ করে। বলে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি আর কখনোই তোমাকে ভালোবাসার কথা বলবো না। তুমি জীবনকে নির্দ্বিধায় ভালোবাসতে পারো। এরপর আমরা দেখি জীবন উপর থেকে এগুলো দেখছিল। জীবনও ওকে আর কিছু বলে না, জীবনও বুঝতে পারে। এরপর দেখা যায় ওখান থেকে ওন চলে যায়। আর জীবন তো তখন স্মাইল করতে থাকে যে নাইওয়ানকে নিয়ে ওর তো আর টেনশন করতে হবে না। এরপর আমরা দেখি ওন তো সিওনার সাথে দেখা করে আর ওকে গিয়ে সব কথা বলে। এরপর দেখা যায় জীবন ওদের সাথে এখানে থাকে আর অনেক স্পাইসি নুডলস খেয়ে 12টা বেজে যায়। আর এদিকে দুজন হার্টব্রোকেন মানুষ কি করবে, ওরা দুজন তো মজা করতে থাকে। মজা করতে করতে এখানে তো ওন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর তখন সেখানে ওর নেওয়ার জন্য তো জিওয়ান আর নাইওয়ান চলে আসে। আর তারপর ওকে তো ওখান থেকে নিয়ে যায়। জিওয়ান তো ওনকে ওর বাসায় দিয়ে আসে। সিওয়ানা তো ওদের সাথে থাকতেই শুরু করে দেয়। এরপর আমরা দেখি যে জীবন আর নায়ওয়ান দুজন তো একসাথে অফিসে আসে। বাবা তো ওকে আবারও মারতে চায়, কিন্তু সে তো মারে না। সে একটু মজা করে ওদের সাথে। আর তারপরে সে তো নায়ওয়ানকে নিয়ে শপিংয়ে যায় আর ওকে তো অনেক ড্রেস কিনে দেয়, কেননা তার ছেলে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। এদিকে তার বোন তো ভাবে যে হয়তোবা তার ভাই কারোর সাথে প্রেম করছে। এরপর আমরা ওনকে দেখি। ওন তো অনেক হার্টব্রোকেন ছিল, তাই গ্র্যান্ডমার সাথেই সে সময় কাটায়। পরদিন অফিসে এসে ওন তো ওর সাথে অনেক স্বাভাবিক আচরণ করে, যেন ওদের মধ্যে কিছু হয়নি। আর এদিকে ওরা দুজনও ভালো সময় কাটাতে থাকে, দুজন দুজনের ভালো ফ্রেন্ড হয়ে ওঠে। আর জিওয়ান নায়ন দুজনও অনেক কাছাকাছি আসতে শুরু করে, কেননা ওদের মধ্যে এখন আর যেন কোনো বাধাই ছিল না। ফাইনালি ওরা সবাই একসাথে ডিনার করে। জিওয়ানের বাবা তো নায়নের একটা টেস্ট নেয় যে সে এই ফ্যামিলির জন্য পারফেক্ট কিনা। জীবন তো এগুলো করতে না করে। ওকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়, যেগুলো থেকে প্রমাণ হবে যে সে এই ফ্যামিলির জন্য উপযুক্ত কিনা। কিন্তু ও তো একটা কাজও ভালো মতো করতে পারে না। জীবন এগুলো জেনে অনেক রাগারাগি করে। এগুলো করার কোনো দরকার নেই, বাবাকে ও সব বলে দেয়। এরপর আমরা দেখি ওর বাবা তো অনেক ইলিগেল কাজ করতে থাকে, যেগুলো করে তার ছেলের জন্য, যাতে ও তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়। এরপর আমরা দেখি সে বাইরে এসে তো নাইওয়ানকে অ্যাফোর্ড করে, কেননা ও কোনো কিছুই ভালো করে করতে পারেনি। অফিস রুমে গেলে ওই পেপারগুলো ও দেখতে পায়। আর তারপর সেক্রেটারিকে জিজ্ঞেস করে এগুলো কিসের কাগজ, এগুলোই কি চলছে। তখন সে তো সব সত্য বলতে বাধ্য হয়। আর এদিকে এই দুই মহিলাও সব কিছু জেনে গিয়েছিল ওই লোকটার মাধ্যমে। তারপর আমরা দেখি বাবা তো ওই রুমের মধ্যে ঢুকে, আর সে বুঝে ফেলে সব কিছুই নাইওয়ান জেনে গিয়েছে। তারপর সে তার সেক্রেটারিকে অনেক বকাঝকা করে আর নাইওয়ানকে বসতে বলে। আর নাইওয়ানকে বলে, আমি জানি তুমি আমার ছেলেকে ভালোবাসো, আর এইগুলো আমি ওর জন্যই করেছি, যাতে করে ও তাড়াতাড়ি সাকসেস হতে পারে। তুমি প্লিজ এগুলো ওকে বলো না। আর তাই ও তো এগুলো বলতে পারে না। জীবনের কাছে এসে ওর অনেক খারাপ লাগে, আর তারপর জীবনকে কাছে টেনে নেয়। আর ফাইনালি ওকে তো হাক করে। ও তো এটা বুঝিয়ে দেয় যে জীবনকে ও কতটা ভালোবাসে। এরপর আমরা দেখি সিওনা আর অন্ত বুঝতে পারছিল ওর মায়েরা কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে। আর এদিকে ওরা দুজন ছুটিয়ে প্রেম করছিল, কোনো কিছুরই ভয় পাচ্ছিল না। এরপর দেখা যায় লিফটের মধ্যে লোক চলে আসে, আর এটা তো ওর বাবা ছিল। তাড়াতাড়ি ওরা দুজন সরে গেলে বাবা তো বুঝে ফেলে, আর সে তো স্মাইল করতে থাকে। তার আসলে কোনো কিছুতেই কোনো বাধা ছিল না। নায়নকে সে অনেক বেশি পছন্দ করে, ওর ক্যারেক্টারটা আসলে পছন্দ করার মতোই ছিল। এরপর আমরা দেখি জিওয়ান আর নায়ওয়ান তো ওদের ফার্স্ট ডেটটাও কমপ্লিট করে ফেলে। ওরা তো অনেকই খুশি থাকে।
এরপর আমরা সিওনাকে দেখি। সিওনার কথা বারবার তো ওনের মনে পড়ছিল, কেননা একটু একটু করে ওকে ভালোবাসছিল। আর তারপর দুই ভাইয়ের মধ্যে সব সম্পর্কও ভালো হয়ে যায়। ওরা একসাথে গেম খেলে আর ওরা আগের মতো ভালো হয়ে ওঠে। এরপর আমরা দেখি নায়ন তো গ্র্যান্ডমাকে অনেক কথা বলে দেয় যে তার ছেলে কি করছে। ও নিজের মধ্যে এগুলো চাপা রাখতে পারছিল না। এরপর দেখা যায় যে অফিসের থ্রুতে ওরা তো বাইরে যায়, একটা কাজের জন্য ওদের আউট অফ টাউন আসতে হয়। কিন্তু ওরা দুজন দুই রুমে ছিল। ওদের দুজনের মন তো একই জায়গায় ছিল। জীবন তো ওর দরজায় এসে নক করে আর বলে আমার হাতে অনেক ব্যথা করছে। এটা তো মিথ্যা কথা ছিল। আর তারপর দুজনকে দুজন দেখতে থাকে। ওরা দুইজন দুজনকে ছাড়া থাকতে পারছিল না। জীবন ওকে যেন চোখে হারাচ্ছিল। ওরা দুজন তো একই রুমে ঘুমিয়ে পড়ে আর ওখানে ওরা অনেক বেশি মজাও করে। এদিকে গ্র্যান্ডমা তো তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি এই ধরনের কোনো কাজ করছো কি না। সে তো একেবারে না বলে দেয়, বলে সে এই ধরনের কোনো কাজের সাথেই যুক্ত নয়। কিন্তু গ্র্যান্ডমা তো এখানেই ক্ষান্ত থাকে না, সে তার সিস্টারকেও জিজ্ঞেস করে, কিন্তু এখানেও সে বলে যে আমি জানি না। এদিকে আমরা দেখি জীবন তো তার ডিল কমপ্লিট করে ওখান থেকে চলে যাচ্ছিল। মিস্টার ও তো তখন বলে তোমরা একই রুমে ছিলে। জীবন তো তখন ওকে পাঞ্চ মারে আর বলে এগুলো তোমার কাছেই রাখো, আর কাউকে যেন বলার দরকার নেই। এরপর আমরা দেখি যে নায়মানের তো অনেক সন্দেহ হয় লোকটাকে ও ফলো করছিল। কিন্তু জীবন তো ওকে ধরে ফেলে আর বলে আমার কাছে কি লুকাচ্ছ, সত্যি করে বলো। কিন্তু ও তো কিছুই বলতে চায় না, কেননা বাবা তো ওকে নিষেধ করে দিয়েছে। আর তাই ও তো জীবনকে জড়িয়ে ধরে। জীবন তো বুঝতে পারে। এরপর আমরা দেখি এই লোকটা তো সিওনার মাকে বলে যে সবাই সন্দেহ করছে। এদিকে জীবন তো নায়নকে বাড়িতে পৌঁছে দিতে আসে। সেখানে এসে দেখে সিওয়ানাকে তো ওন পৌঁছে দিতে এসেছে। তারপর সিওয়ানা তো ওকে হাত ধরে উপরে নিয়ে যায়। এদিকে বাবা তো অনেক বেশি রেগে যায় যে তার মা এই কথাগুলো কিভাবে জানতে পারলো। তার জন্য নায়নকে সে ডেকে নেয় আর বলে এই কথাগুলো তুমি কেন আমার মাকে বলেছো। ও তো বলে হ্যাঁ এই কথাগুলো আমি বলেছি, আসলে এই কাজগুলো করা একেবারেই ঠিক নয়, এখান থেকে দূরে থাকা দরকার। তখন সে তো বলে তুমি এখান থেকে চলে যাবে, এই কাজটা কমপ্লিট হলেই এই চাকরি আর তোমার থাকবে না, আর আমার ছেলের বউ হিসাবে আমি কখনোই তোমাকে মেনে নিব না। এদিকে আমরা দেখি লোকটা তো খুব ভালো বুঝতে পারছিল। আর তারপরে সে পিছন ঘুরে দেখতে পায় যে নায়ওয়ানও তার দিকে তাকিয়ে আছে। তখন নায়ন তো লোকটাকে ধরে ফেলে, বলে তুমি কেন আমার বসকে এই কথাগুলো বলে দিয়েছো, আসলে এই লোকটারই কাজ ছিল এটা। আর তারপর লোকটাকে তো অনেক থ্রেট দিতে থাকে। এদিকে দেখি যে এই দুই মহিলা তো বিপদে পড়ে যায়, কারণ তাদের সন্তানরা কেউই তাদের পছন্দ করতো না এই কাজের জন্য। এরপর দেখা যায় বাবা তো জীবনকে ডেকে নেয় আর বলে যে তুমি ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তুমি ওর সাথে ব্রেকআপ করে দাও। জীবন তো এটা শুনে অনেক বেশি কষ্ট পায়। ও তো কিছুতেই এটা যেন মেনে নিতে পারছিল না। পরদিন ওদের অফিসে তো রেড পড়ে। এতে করে ওরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। হুট করে রেড পড়াতে কেউ কিছু সরাতেই পারে না, আর সব সত্য সবার সামনে চলে আসে। জীবনও এটা জেনে যায় যে এই সব কথাই তো তার ভালোবাসার মানুষ জানতো, কিন্তু ওকে কিছুই বলেনি। ওকে জিজ্ঞেস করলে ও তো বলে হ্যাঁ আমি জানতাম। জীবন তো ওকে গাড়ি থেকে নেমে যেতে বলে আর তারপর ওখান থেকে চলে যায়। এখানে নায়ওয়ান কি করত, এদিকে বাবা নিষেধ করেছিল আর ওদিকে জীবনকে বললে অনেক বড় সমস্যা হয়ে যেত। তারপর আমরা দেখি নায়ওয়ান তো বারবার ওকে ফোন করতে থাকে, কিন্তু জীবন তো ওর ফোনটা রিসিভই করে না। ওর তো অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। ও বাবার কাছে গিয়ে বলে এরকম কাজ তুমি না করলেও পারতে, কিন্তু বাবা তো কোনো কথাই বলে না। জীবন তাকে অনেক কথা শুনিয়ে দেয়, সে শুধু চুপচাপ শুনতেই থাকে। এদিকে নায়ন তো অনেক রাত পর্যন্ত বাইরেই থাকে আর ওকে তো ফোন করতে থাকে। এরপর দেখা যায় সকাল হলে তাড়াতাড়ি ও বাড়িতে চলে আসে, কিন্তু সেক্রেটারি তো ওকে এখান থেকে চলে যেতে বলে আর তাড়াতাড়ি এই বাড়ি থেকে ওকে বের করে দেয়। অফিসে আসলে ও দেখতে পায় জীবন অফিসে আসে, কিন্তু ওর দিকে একবারও তাকায় না। সে অনেক বেশি রেগেছিল, সে কথা বলতে মোটেও রাজি নয়। নাইওয়ান তো ওকে বুঝিয়ে বলার চেষ্টা করে। তার তখনই সেখানে লোকজন চলে আসে ইনভেস্টিগেট করার জন্য। ওখানে অনেক লোকজন জমা হয় আর সেখানে ওর বাবার সব সত্যটা বেরিয়ে আসে। কোম্পানির এই অবস্থা দেখে ওনেরও তো অনেক বেশি খারাপ লাগে। জীবন্ত কথা না বলেই চলে যাচ্ছিল, কিন্তু নায়ন তো ওর পিছু ছাড়ে না। আর তারপরে ওর কাছে গিয়ে সব সত্যটা বলতে থাকে যে তোমার বাবা নিষেধ করেছিল। এদিকে বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাকে তো
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তখনও সে তো নায়ওয়ানকেই দোষারোপ করে। তখন জিওয়ান বলে, দুর্নীতি করেছো তুমি, কেন মেয়েটাকে দোষারোপ করছো? তখন বাবা তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে প্রেসের অনেক লোকজনই চলে আসে। ওদের তো অফিস থেকে বের হতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল। কোনো রকম ওখান থেকে ওরা বেরিয়ে যায়। গ্র্যান্ডমাও অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর তারপর হাসপাতালে সেই ছেলেকে অনেক বকাঝকা করে। এরপর আমরা দেখি অন্তু নায়ওয়ানের কাছে আসে আর ওকে সান্ত্বনা দেয়। আর তখন নায়ওয়ান খেয়াল করে যে ওখানে জীবন দাঁড়িয়ে আছে। তারপর ও তো দৌড়তে দৌড়তে ওখানে নেমে আসে আর পিছন থেকে ওকে হাঁক করে। ওর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল জীবনের জন্য। জীবন তো ওর চোখের পানি মুছে দেয় আর বলে, তোমার তো কোনো দোষ নেই, আমি জানি তুমি নিরুপায়। আর এরপর ওখান থেকে ও চলে যাচ্ছিল। তখন নায়ওয়ান দৌড়ে গিয়ে ওর গাড়িতে বসে পড়ে, কেননা কিছুতেই ও ওর কাছ থেকে যাবে না। তারপর আমরা দেখি জীবন্ত ওর সাথে কথা বলে। বলে, আমি জানি তোমার আসলে কোনো দোষ নেই, কিন্তু আমার একটু সময় দরকার। তারপর দেখা যায় একে একে সবার তো ইনভেস্টিগেট করা হয়। সেখানে যে যার যার মতো মন্তব্য করতে থাকে। আর ওর বাবার অবস্থা একটু ভালো হলে প্রেসের লোক চলে আসে। বাবা তো সবকিছু মেনে নেয়। আর বাবার পাশে ঢাল হয়ে তো জীবন দাঁড়িয়ে থাকে। জীবন এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নায়ওয়ানের অনেক বেশি ভালো লাগে। যেই ছেলেটা লোকজনের মধ্যে যেতে পারতো না সে কতটা স্ট্রং হয়ে গিয়েছে আর বাবাকে কতটা প্রোটেক্ট করার চেষ্টা করছে। এরপর আমরা দেখি যে নায়ওয়ান্ত ওই লোকটাকে ফলো করতে থাকে। এই কাজগুলো এই লোকটাই করেছে, সেই এত কিছু পাবলিশ করেছে। তারপরে ও তো লোকটাকে ধরে ফেলে আর বলে, এগুলো তোমাকে কে করতে বলেছে? তখন লোকটা তো সব সত্য কথা বলে দেয় যে কে তাকে এই কাজগুলো করতে বলেছে। এদিকে বাবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে ওঠে। আর তার তো কিছুদিনের জেলও হয়ে যায় আর মোটা অঙ্কের কিছু জরিমানাও তাকে দিতে হয়। ওর বাবা তো অনেক অসুস্থ ছিল আর বাবাকে দেখার জন্য সেখানে নায়ওয়ান চলে আসে। সিকিউরিটি গার্ডরা তো তাকে ঢুকতে দেয় না। আর তাই সে চুরি চুরি ওখানে ঢুকে পড়ে আর গিয়ে দেখে সেখানে জীবন আছে। বাবা তো ওকে বলছে, তুমি ওর সাথে আর ডেট করতে পারবে না, আমি এই মেয়েকে কিছুতেই মেনে নিব না। ওর জন্যই আমাদের জীবনে এমনটা হচ্ছে, তুমি আমাকে প্রমিস করো। তখন জীবন তো কিছুই বলে না। এগুলো শুনে ওর তো অনেক বেশি খারাপ লাগে। এরপর নায়ওয়ান তো ওই দুই মহিলাকে ধরতে চায়। ওখানে দুটো সিকিউরিটি গার্ডকে এত পরিমাণে পেটায় আর তারপর ওদের কাছে গিয়ে বলে, তোমরা সত্য না বললে তোমাদের এই অবস্থা করব। নায়ওয়ান তো অনেক সুন্দর করে রেডি হয়ে নেয়। জিওন ওকে আজকে বাইরে নিয়ে যাবে। আর তারপর আমরা দেখি ওরা দুজন তো একসাথে বাইরে ঘুরতে বের হয়। জীবন তো ওকে একটা ফার্ম হাউসে নিয়ে আসে যেখানে অনেক ঘোড়া ছিল। আর ওরা তো হর্স রাইডও করে। একসাথে ওরা খাবারও খায় আর অনেক বেশি মজা করে। ওরা খুব ভালো সময় কাটাচ্ছিল। আর ফেরার পথে আমরা দেখি নায়ওয়ান তো ঘুমিয়ে পড়েছিল। জিওয়ান আর নায়ওয়ান তো দুজনের হাত ধরেছিল। হুট করে জিওয়ান ওর হাতটা ছেড়ে দেয়। আর তারপরে ওকে তো বলতে থাকে, আমাদের জীবনটা এখন দুই দিকে করা খুবই দরকার, আমার কিছু সময় দরকার। জীবন্ত ওকে বুঝিয়ে বলে, বলে এখন আমাকে বাবার পাশে দাঁড়াতে হবে আর তার জন্য কিছুদিন আলাদা থাকতে হবে আমাকে। এই কথা বলার পরে নায়ওয়ান্ত ওর কথাই সায় দেয় আর তারপর ওখান থেকে ও তো চলে যায়। ওরা দুজনই দুই দিকে চলে যায়, কিন্তু দুজনের মন তো একই সাথে ছিল। জীবন নিজেকে অনেক বেশি হার্ট করে আর তারপর ওখান থেকে ও ফাইনালি চলে যায়। নায়ওয়ান্ত অনেক কান্না করতে থাকে, ওর খুবই খারাপ লাগছিল। ও সিদ্ধান্ত নেয় ও এখানে আর কাজই করবে না। এদিকে আমরা দেখি কনের মা তো তার মায়ের কাছে সরি বলে, বলে আমি বুঝতে পারছি। এরপর আমরা জীবনকে দেখি, ওর তো অনেক বেশি কষ্ট লাগছিল, কিন্তু তারপরেও কিছু করার ছিল না। নায়ওয়ানকে বদলি করে দেওয়া হয় আর তারপর সব কিছু ও তো গুছিয়ে নেয়। আর এদিকে ওরা দুই ভাই তো অনেক পরিশ্রম করতে থাকে। ওদেরকে কোম্পানির অবস্থা ভালো করতেই হবে আর তাই মিলেমিশে ওরা কাজ করতে থাকে। এরপর আমরা দেখি সে তো তার ভাইকে দেখতে চায়। তার ভাইকে সে কতগুলো ফুল দেয়।
কিন্তু এখানেও আমরা দেখি দুই ভাই বোন তো সে আবারও মারামারি করতে থাকে। নয়ন তো সবকিছু গুছিয়ে নেয় আর এখান থেকে চলে যাবে দেখে ওর ফ্রেন্ডরাও অনেক বেশি খারাপ লাগছিল ওদের। আর ওরা সবাই একসাথে কান্না করছিল। এরপর আমরা দেখি ও তো বাসে করে চলে যায় ওই জায়গাতে, কিন্তু এখানে এসে ওর অনেক বেশি খারাপ লাগে। এইদিকে আমরা দেখি বাবা তো প্রেসের সামনে আসে আর তারপর সে সরি ফিল করে। জীবন তো মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে দেয় আর ওদের কোম্পানির অবস্থা আগের থেকে অনেকটা বেটার হয়ে যায়। ও সব কিছু ভুলে ভালো করে কাজে লেগে পড়ে, কিন্তু সব জায়গাতে ও তো ওর ভালোবাসাকেই খুঁজতে থাকে আর অনেক বেশি মিস করতে থাকে। তারপর আমরা দেখি সিওনা তো এদিকে ওনকে মনে মনে পছন্দ করতে শুরু করে আর ওনের কাছে আসার চেষ্টা করে। আর এগুলো সবই ওর কল্পনা ছিল। ও নিজে নিজে অনেক বেশি লজ্জা পেয়ে যায় এগুলো ভেবে। এরপর আমরা গ্র্যান্ডমাকে দেখি। গ্র্যান্ডমা তো একটা ডিসিশন নেয়। সে তো তার মেয়েকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে দেয়। এই খবর শুনে তার মেয়ে তো অনেক বেশি খুশি হয়, কিন্তু এদিকে বাবা তো অনেক বেশি রেগে গিয়েছিল। সে তো কোম্পানিতে আসে আর মাকে বলে, তুমি এই কাজটা কেন করলে? আমি তো প্রেসিডেন্ট ছিলাম। তখন সে বলে, তুমি তোমার বোনকে একবার সুযোগ দিয়ে দেখো, ও যদি না পারে তাহলে তুমি তো আছোই। আর তারপর দুই ভাই বোনের আবার ঝগড়া হতে শুরু করে। তখন বাবা অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো মিস্টার ও এর সাথে একটা জায়গায় আসে আর মিস্টার ও ইচ্ছে করেই নায়নের কাছে ওকে রেখে ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ও তো দেখতে পাই ওখানে ওন এসেছে। এতে করে ওর তো খুব রাগ হচ্ছিল। তারপর আমরা দেখি ও লুকিয়ে লুকিয়ে নায়মানকে দেখতে থাকে। আর এরপর যখন ও চলে যেতে যাচ্ছিল ও তো দেখতে পায় ওর গাড়িটা সেখানে নেই। মিস্টার ও ওকে এখানে রেখে চলে গেছে। আর ও তো এবার ভীষণ বিপদে পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। এদিকে আমরা দেখি বাবার তো ফার্স্ট স্টেজের ক্যান্সার হয়েছে। জীবন উপায় না পেয়ে নায়নের কাছে যায়, কিন্তু ও তো একেবারেই পাত্তা দিচ্ছিল না। ও বলে এখান থেকে চলে যাও, কিন্তু সে তো পিছু করতে করতে ওদের খাবার খাওয়ার জায়গায় চলেও আসে। আবার ওর পিছু করতে করতে ওর বাড়ি পর্যন্তও পৌঁছে যায়, কিন্তু ওর তো কিছু করার ছিল না, তাই এখানে ওকে আসতেই হয়েছে। এরপর দুজন দুদিক মুখ করে শুয়ে পড়ে, কিন্তু জীবনের তো একেবারেই ভালো লাগে না, তাই ওর কাছে গিয়ে শুয়ে পড়ে। পরদিন জীওয়ানকে তো নায়ন নামিয়ে দিয়ে আসে। আর তারপর কিছু দূর গিয়ে ও তো আবারও ঘুরে আসে আর ওর কাছে ফিরে আসে। আর এরপর ওকে তো হাগ করে, কেননা নিজেকে সে আর আটকে রাখতে পারছিল না। নায়ওয়ান ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে আর ওরা খুবই খুশি ছিল। জীওয়ান খবর পেয়ে বাবার সাথে দেখা করতে যায়। তখন বাবা তো তার অসুস্থতার বাহানা দেয় আর বলে, মেয়েটার থেকে তুমি দূরেই থাকো। আর তখন ও তো কিছুই বলতে পারে না, কিন্তু ওর অনেক বেশি খারাপ লাগে আর ও তো কান্না করতে থাকে। এরপর আমরা নায়ওয়ানকে দেখি। এইভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। ওরা দুইজন দুইজনের জায়গাতেই থাকে। জীওয়ান বেশ ভালো কাজ করে আর সাকসেসও হয়ে যায়। ওদের কোম্পানি বেশ ভালো পর্যায়ে চলে যায়। কিন্তু নায়ওয়ানের তো ওর উপর ভীষণ রাগ ছিল, তাই পোস্টার ও ছিঁড়ে ফেলতো। এরপর আমরা দেখি জীবন তো ওকে ফলো করতে থাকে। আর এইদিকে বাবার অবস্থাও অনেকটা ভালো হয়ে যায়। কেমোনিয়াতে সে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে আর বাড়িতে এসে মায়ের সাথে অনেক মজাও করে। আর জীওয়ান তার ভালোবাসাকে জয় করার জন্য পিছনে তো লেগেই থাকে। সবসময় নায়ওয়ানের পিছু লেগে থাকতো আর ওকে রাজি করানোর চেষ্টা করত, কিন্তু নায়ওয়ানও জেদ ধরে বসে থাকে। এরপর আমরা দেখি নায়ওয়ানকে তো আবারও ট্রান্সফার করা হয়, সে আবারও তার আগের জায়গাতে আসতে পারে। সে আগের কাজে আবার ফিরে আসায় সবাই অনেক বেশি খুশি হয় আর ও অনেক খুশি হয়। কিন্তু এবার তো ওকে অনেক কাজ করতে হচ্ছিল, কারণ ওর বস তো এখন সবসময় প্রপার কাজ নিত, তাই ওকে একটু কষ্ট করতে হতো। রাতেও ওকে অনেক কাজ করতে হতো, তাই বেচারা অফিসে এসেই ঘুমিয়ে পড়তো। আর এই জন্য জীবন তো ওকে দেখতো আর সামনে গিয়ে বসে পড়তো। এরপর আমরা দেখি ওনের মা তো বুঝতে পারছিল একটা কোম্পানি চালানো এতটা সহজ নয়। পরদিন সকালবেলায় নিউজে তো একটা খবর চলে আসে যে জিওয়ান তার সেক্রেটারির সাথে প্রেম করছে। তাই প্রেসের লোকজন তো জিওয়ানের গার্লফ্রেন্ডকে ধরে ফেলে। তখন জিওয়ান এসে বলে যে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি আমার সেক্রেটারির সাথে প্রেম করছি আর আমি তাকে অনেক ভালোবাসি। এটা কি করা কোনো নিষেধ নাকি? তখন নাইমান তো ওকে সাইডে নিয়ে যায় আর বলে, তুমি এটা কি করলে? তুমি কেন লোকজনের মধ্যে এটা বললে? আমি তো তোমার গার্লফ্রেন্ড নই। ও তো বলে, তো কি হয়েছে, হয়ে যাবে। আর এদিকে আমরা দেখি ওন আর সিওনা তো দুজন ডেট করতে থাকে। তারপর আমরা দেখি বাবা তো ওদেরকে ডেকে পাঠায়। বাবা তো কিছুতেই রাজি ছিল না, কিন্তু ওরাও তো কোনো হার মানে না।
তখন বাবা বলে, মেয়েটাও তো তোমায় ভালোবাসে না। তখন ও বলে, আমি তো ওকে ভালোবাসি, শুধুমাত্র আপনার জন্যই আমরা দূরে ছিলাম। এরকম কথা শুনে বাবা রেগে যায়, আর জিওনকে মারতে গেলে ওর গার্লফ্রেন্ড তো ওকে প্রোটেক্ট করে। এরপর আমরা দেখি বাবা তো ওদের এখান থেকে চলে যেতে বলে, আর বলে আমি কিছুতেই তোমাদের মেনে নিব না। কিন্তু দাদি তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ করত। আর তারপর ওরা দুজন তো ওখান থেকে চলে আসে। পরদিন সকালবেলা চুরি চুরি অফিস যায় আর ভয়ে ভয়ে কাজ করে। এরপর আমরা দেখি যে ওরা চারজন তো একসাথে ঘুরতে যায়। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা ওই লোকটাকে দেখতে পাই। ওই লোকটা তো এখন বাবার চামচা হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি নায়ন তো অনেক চেষ্টা করে তার ফাদার ইন লকে মানানোর জন্য, আর সব জায়গায় ও পৌঁছে যায়। তারপর আমরা দেখি বাবা তো ফাইনালি হেসে ফেলে। তার আর কিছুই করার থাকে না, আর মন থেকে মেনে নেয়। কিন্তু সে তো এটা প্রকাশ করে না। জিওয়ান তো তার ফাদার ইন লর কাছে যায়, কিন্তু সেও তো রাজি হচ্ছিল না। তখন তার মেয়ে এসে এমন একটা ঝাড়ি দেয় যে বাবার কিছু করার থাকে না, আর সে রাজি হয়। আর এদিকে সিওনা তো রান্না করতে যায়, আর তখনই সেখানে ওন চলে আসে। ও ভালো রান্না করতে পারতো না, তার জন্য ওর নিজে হাতে ওকে রান্না করে খাওয়ায়, আর ওরা খুব ভালো সময় কাটায়। এরপর আমরা দেখি জিওয়ান তো বাবার কাছে যায়। বাবা তো বলে, আমি তোমাদেরকে মেনে নিব না, কিন্তু তারপরেও যদি একটা ভালো গ্র্যান্ডসন দাও তাহলে আমি তোমায় মেনে নিতে পারি। আর তারপর ও তো ওর বাবাকে জড়িয়ে ধরে। বাবাও তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি জীবন আর নায়ন তো একটা রেস্টুরেন্টে থাকে, আর সেখানে খুব রোমান্টিকভাবে ওকে তো প্রপোজ করে। আর ও তো এখানে গানও গায়, আর ওরা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওদের বিয়ের দিন তো চলে আসে, আর ওদের তো খুব সুন্দর মতো বিয়েটাও হয়ে যায়। ওদের বিয়েতে সবাই উপস্থিত থাকে, কিন্তু দুজন ফাদার ইন লয়ের তো মিল পড়ছিল না। আর এরপর বাবাও তো তার অফিসে আবার চলে আসে, আর ওরা খুবই হ্যাপি ছিল। আর এই হ্যাপি মোমেন্টে এসে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।